নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একটি খুব সুন্দর হৃদয় ছোঁয়া ছোট গল্প। গল্পের নাম বিদেশি। শুনতে থাকুন আজকের গল্প বিদেশি। ভোরবেলা ঘুম থেকে ওঠা আলতাফ হোসেনের বহুকালের অভ্যাস। আজও 5টাতেই উঠে হোটেলের ব্যালকনিতে এসে বসেছেন। সময়টা নভেম্বরের মাঝামাঝি। এরই মধ্যে কুয়াশা পড়তে শুরু করেছে কলকাতায়। সূর্য এখনো ওঠেনি। কনকনে উত্তুরে হাওয়া সারা গায়ে হিম মেখে প্রবল দাপটে বয়ে যাচ্ছে শহরের উপর দিয়ে। মনে হচ্ছে শীতটা এবার অনেক আগে আগে নেমে যাবে। আলতাফ হোসেনের পরনে পাজামা এবং গরম পাঞ্জাবির উপরে মোটা পশমি চাদর। সেটা আরেকটু ঘন করে জড়িয়ে নিলেন তিনি। ভোরের এই ঠান্ডাটা বেশ আরামদায়ক লাগছে। তিনি যেখানে বসে আছেন সেখান থেকে যেদিকে যত দূরে চোখ যায় সব ঝাপসা। কুয়াশার ভিতর দিয়ে চারপাশের উঁচু উঁচু হাই রাইজগুলোকে অস্পষ্ট পেন্সিল স্কেচের মতো মনে হয়। 60 ফিট নিচে চওড়া অ্যাসফাল্টের রাস্তাটা এখন একেবারেই ফাঁকা। কচি 2-4টে দুধের গাড়ি বা খবরের কাগজের ভ্যান ভোরের নৈশব্দকে চুরমার করে গাঁকা করে বেরিয়ে যাচ্ছে। দিন 10 আগে ঢাকা থেকে দিল্লি হয়ে আজমির শরীফ গিয়েছিলেন আলতাফ। সেখান থেকে ফেরবার পথে 3 দিন হলো কলকাতায় এসেছেন। আলতাফের বয়স এখন 76। 45 বছর আগে দেশ তখনও ভাগ হয়নি এই শহরে শেষ এসেছিলেন। তারপর এই এলেন। এবার আসার একটা উদ্দেশ্য আছে। 76-এও স্বাস্থ্য মোটামুটি ভালোই আলতাফের। এখনো একা একা চলাফেরা করতে পারেন, কিন্তু আয়ুর কথা কেউ বলতে পারে না। মারুতে যখন আশাই হয়েছে তখন ছেলেবেলার বন্ধুদের সঙ্গে একবার দেখা করতে চান। পরে হয়তো আর সে সুযোগ পাওয়া যাবে না। তবে দেখা যে করতে পারবেন সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন আলতাফ। কেননা দেশভাগের পর পূর্ব বাংলায় তাদের সেই নগণ্য মফস্বল শহর থেকে পুরনো বন্ধুদের কে কোথায় ভেসে গেছে, কজন বেঁচে আছে, তাদের ঠিকানাই বাকি কিছুই জানার নেই তার। এই 1 কোটি মানুষের বিশাল মেট্রোপলিসে ঠিকানাহীন 4-5টি বন্ধুকে খুঁজে বের করা অসম্ভব। 45 বছর আগে তিনি যে কলকাতায় এসেছিলেন শেষবার, তার সঙ্গে আজকের এই শহরের বিশেষ কোনো মিল নেই। অগুন্তি হাই রাইজ, জনবিস্ফোরণের ফলে লক্ষ লক্ষ মানুষ, রাস্তায় রাস্তায় অন্তহীন গাড়ি স্রোত তো আছেই। সেই সঙ্গে কলকাতা যে কত দিকে কতভাবে ছড়িয়ে পড়েছে এখানে না এলে জানাই যেত না। তার স্মৃতির শহর যে এতটা বদলে যাবে কে ভাবতে পেরেছিল? দেশভাগের আগের কলকাতার সামান্য একটু আদলই এখন অবশিষ্ট আছে, নইলে সবই প্রায় অচেনা, অভাবনীয় এবং চমকে দেওয়ার মতো। এখানে 5 বছর রাস্তায় ঘুরে বেড়ালেও বন্ধুদের খোঁজ পাওয়া যাবে না। তাই অনেক ভেবেচিন্তে একটা উপায় ঠিক করেছেন আলতাফ। 3 দিন আগে কলকাতায় পৌঁছেই হোটেলে সুটকেস ব্যাগ ট্যাগ রেখে ঠিকানা জোগাড় করে চলে গিয়েছিলেন একটা ইংরেজি আর 2টো বাংলা খবরের কাগজের অফিসে। কাগজগুলোর চিঠিপত্র বিভাগে ছাপবার জন্য একটি করে চিঠি দিয়ে এসেছেন। সেগুলোর বয়ান এই রকম: ঢাকা জেলার ছোট শহর বাজিতপুরে আমাদের 4 পুরুষের বাস। আমার জন্ম সেখানে। জীবনের প্রথম 30 বছর ওই শহরেই কাটিয়েছি। 47 সালে পাকিস্তান হওয়ার পর থেকে রাজধানী ঢাকায় চলে এসেছি। 45 বছর ধরে আমি ঢাকার স্থায়ী বাসিন্দা। বাজিতপুরে থাকাকালীন আমার কয়েকজন ঘনিষ্ঠ বাল্যবন্ধু ছিল। তারা হলো পরিতোষ গোস্বামী, মণিমোহন ঘোষ, অম্বিকা চাকলাদার, ভূপতিনাথ বসাক আর নৃপতি সরকার। এরাও পুরুষানুক্রমে ওই শহরে বাস করেছেন। দেশভাগের পর এই বন্ধুরা ভারতে চলে আসে।
এদের মধ্যে মণিমোহন ছিল স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ আমলে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্টে অন্তরীণ হওয়া ছাড়াও 42-এর আগস্ট আন্দোলনে জেল খেটেছে। মণিমোহনের এই পরিচয়টা বিশেষভাবে দেওয়ার কারণ, মারুতে তাকে হয়তো অনেকেই চিনবেন। আমার এই বন্ধুরা কে কোথায় আছে জানি না। জীবনের অন্তিম পর্বে তাদের দেখবার জন্য ব্যাকুলতা বোধ করছি। বর্তমানে আমি সার্কুলার রোডে ড্রিমল্যান্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আছি, আর 5 দিন এখানে থাকব। বন্ধুরা এই চিঠি পড়া মাত্র যেন আমার সঙ্গে যোগাযোগ করে। দুর্ভাগ্যবশত এরা কেউ জীবিত না থাকলে এদের পুত্রকন্যারা যদি পিতৃবন্ধুকে দেখতে আমার হোটেলে আসে, বড়ই আনন্দ লাভ করব। আলতাফ হোসেন। চিঠিপত্র বিভাগের সম্পাদকদের তিনি অনুরোধ করে এসেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তার চিঠিটা যেন ছাপা হয়। কাল পর্যন্ত ওগুলো বেরোয়নি, হয়তো স্থানাভাবের কারণে। এজন্য ভেতরে ভেতরে আলতাফ বেশ উৎকণ্ঠিত হয়ে আছেন। কতক্ষণ ব্যালকনিতে বসেছিলেন খেয়াল নেই। হঠাৎ তার চোখে পড়ে কুয়াশা কেটে গিয়ে কখন যেন রোদ উঠে গেছে। সামনে সার্কুলার রোড, দূরের ক্যামাক স্ট্রিট বা চৌরঙ্গিতে এখন প্রচুর মানুষজন। বাস, মিনি বাস আর প্রাইভেট কারের ঢল নেমেছে। রাত পোহাবার প্রায় সঙ্গে সঙ্গে হইচই এবং ব্যস্ততায় সরগরম হয়ে উঠতে শুরু করেছে এই শহর। ধীরে ধীরে উঠে তিনি টয়লেটে চলে যান। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে আসতেই রুমবয় এসে টয়লেট এবং কামরা সাফ করে, বেডশিট পাল্টে বিছানা ঠিক করে দিয়ে যায়। তারপর একটা বেয়ারা ট্রেতে চায়ের সরঞ্জাম, ব্রেকফাস্ট এবং 3খানা খবরের কাগজ নিয়ে ঘরে ঢোকে। যে কাগজগুলোতে আলতাফ চিঠি দিয়ে এসেছিলেন, রোজ সকালে মেয়ারাকে তার একটা করে কপি আনতে বলেছেন। টেবিলে ট্রে নামিয়ে রেখে চলে যায় বেয়ারা। আলতাফ তৎক্ষণাৎ কাগজগুলোর উপরে প্রায় ঝাঁপিয়ে পড়েন। আজ 3টে কাগজে তার চিঠি চাপা হয়েছে। বিভাগীয় সম্পাদকদের মনে মনে ধন্যবাদ জানিয়ে টিপট থেকে কাপে লিকার এবং দুধ ঢেলে সুগার কিউব মিশিয়ে চামচ দিয়ে নাড়তে নাড়তে ভাবতে থাকেন। এই চিঠি সকালে বন্ধুদের চোখে পড়বার কথা। যদি তারা বেঁচে থাকেন 2-3 ঘন্টা পরই নিশ্চয়ই ফোন আসবে। পরক্ষণে একটা খটকা লাগে তার। তিনি ধরেই নিয়েছেন বন্ধুরা কলকাতায় বা তার আশেপাশে রয়েছে, কিন্তু যদি তা না থাকে। অনিশ্চিতভাবে চায়ে চুমুক দিতে দিতে তার মনে হয়, সবাই কি আর কলকাতার বাইরে আছে? যদি বাইরেও থাকে, কাগজগুলো দূরত্ব অনুযায়ী কারুর কাছে দুপুরে, কারুর কাছে বিকেলে কিংবা সন্ধ্যের ভিতরে পৌঁছে যাবে। আজ না পারলেও আশা করা যায় কাল পরশু কিংবা তার পরদিন ওরা যোগাযোগ করবে। নাতি নাতি এবং পুত্রবধূরা কলকাতা থেকে মালুচরি শাড়ি, ইন্ডিয়ান কসমেটিক্স এবং ভালো শার্ট প্যান্টের পিস কিনে নিয়ে যেতে বলেছে। কিন্তু বন্ধুদের কার কখন ফোন আসবে ঠিক নেই। আলতাফ স্থির করে ফেললেন আজ, কাল এবং পরশু হোটেল থেকে বেরুবেন না। এর ভিতরে বন্ধুদের সাড়া পাওয়া না গেলে আর কিছুই করবার নেই। ব্রেকফাস্ট শেষ করে খবরের কাগজগুলো নিয়ে শুয়ে পড়েন আলতাফ। খাটের পাশে একটু নিচু টেবিলে ছোট টেলিফোন রয়েছে। চোখের সামনে খবরের কাগজ থাকলেও তার সমস্ত মনোযোগ সেদিকে। 11টা বেজে যখন 25, আলতাফ ঠিক করলেন স্নানটা সেরে নেওয়া যাক। বিছানা থেকে তিনি নামতে যাবেন, সেই সময় হঠাৎ ফোন বেজে ওঠে। অসীম আগ্রহে সেটা তুলে নিয়ে হ্যালো বলতেই ওধার থেকে ভারী গলা ভেসে আসে। হ্যালো, আমি মণিমোহন ঘোষ। আলতাফ হোসেনের সঙ্গে কথা বলছি কি? দেখা যাচ্ছে কৌশলটা 16 আনা কাজে লেগেছে। বন্ধুদের ভিতরে আলতাফের সবচেয়ে প্রিয় ছিলেন মণিমোহন। স্বাধীনতা সংগ্রামের অক্লান্ত যোদ্ধা এই মানুষটির প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। মণিমোহনের কণ্ঠস্বর শুনতে শুনতে বুকের ভিতরটা গাঢ় আবেগে তোলপাড় হয়ে যাচ্ছিল। বললেন, হ্যাঁ আমি আলতাফ, কতকাল পর তোমার গলা শুনলাম। তার বলবার ভঙ্গিতে পূর্ববঙ্গের টান। সকালে খবরের কাগজে তোমার চিঠিটা পড়ে
কি যে ভালো লাগলো, বলে বোঝাতে পারবো না। উদিতপুরের কথা একরকম ভুলেই গিয়েছিলাম। সে কি আজকের ব্যাপার? তোমার চিঠিটা যেন আমাকে আগের জন্মে ফিরিয়ে নিয়ে গেল। তোমাদের ঠিকানা তো জানি না, খবরের কাগজে চিঠি না দিয়ে উপায় ছিল না। পদ্ধতিটা বুদ্ধি করে ভালোই বের করেছিলে। দুজনে প্রাণ খুলে জোরে জোরে হাসতে থাকেন। হাসি থামিয়ে আলতাফ বলেন, তোমার খবর পরে নিচ্ছি, আগে বলো অন্য বন্ধুরা কে কেমন আছে, কোথায় আছে। মণিমোহন জানান, পার্টিশনের পরে নৃপতিরা, অম্বিকারা, ভূপতিরা এবং তাঁরা সোজা কলকাতায় চলে এসেছিলেন। পরিতোষেরা চলে যান আসামে। তাদের কোনো খবর জানা নেই মণিমোহনের। নৃপতি আর ভূপতি মারা গেছে, নৃপতির স্ত্রীও বেঁচে নেই। তাদের 2 মেয়ে বিয়ের পর বিদেশ চলে গেছে। ভূপতি কলকাতায় আসবার পরে বেশি দিন মাজেনি। তার বিধবা স্ত্রীকে তার এক শালা জামশেদপুরে নিজের কাছে নিয়ে যায়। বছর 4 পর্যন্ত বেঁচে ছিলেন। এখনকার কথা বলতে পারবেন না মণিমোহন। অম্বিকা জীবিত আছেন, শুধু তাই নয়, এখনও অত্যন্ত কর্মক্ষম। দেশভাগের পর কলকাতায় এসে ব্যবসা করেন, কারখানা বসিয়ে প্রচুর পয়সা করেছেন। নিউ আলিপুরে প্রাসাদের মতো বিশাল বাড়ি। ছেলেরা সবাই শিক্ষিত এবং কৃতী। বাবার বিরাট ব্যবসা, 7-8টা কারখানা তারাই দেখে। তবে সবার মাথার উপরে রয়েছেন অম্বিকা, তিনিই মূল শক্তি। তার নির্দেশে এতগুলো প্রতিষ্ঠান মসৃণ নিয়মে চলেছে। প্রবল ব্যক্তিত্বের অধিকারী অম্বিকা চাকলাদারকে অমান্য করবার সাহস ছেলেদের কারণ নেই। আলতাফ বললেন, অম্বিকার কথা শুনে ভালো লাগলো। রিফিউজি হিসেবে এদেশে এসে এতখানি রাইজ করা সহজ ব্যাপার নয়। আশা করি আমার চিঠিটা তার নজরে পড়লে ফোন করবে। তবুও ওর ঠিকানা আর নম্বরটা আমাকে দাও। ফোন নাম্বার আর ঠিকানা দিলেন মণিমোহন। তারপর বললেন, এবার তোমার কথা বলো আলতাফ। তার আগে তোমারটা শুনি। শুনে আর কি হবে? আজ রাতে আমাদের এখানে 2টো ডাল ভাত খাও, নিজের চোখেই সব দেখতে পাবে। দারুণ খুশির গলায় আলতাফ বললেন, নিশ্চয়ই খাবো। বাজিতপুরে তোমার মা, মানে মাসিমার হাতের রান্না কত খেয়েছি বলো তো, সেসব মুখে লেগে আছে। তোমার ঠিকানা বলো, কিভাবে যাব তার ডিরেকশনটা দাও। টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে একটা সরু রাস্তায় থাকেন মণিমোহনরা। সেখানকার ঠিকানা দিয়ে ট্যাক্সি করে সন্ধে নাগাদ চলে আসতে বললেন তিনি। আলতাফ বললেন, ঠিক আছে ঠিক আছে, চলে যাব। মণিমোহন বললেন, তোমাদের কথা কিন্তু জানা হলো না আলতাফ। কটি ছেলে মেয়ে তোমার? তারা কে কি করছে টরছে? আলতাফ বললেন, তুমি আমাকে সাসপেন্সে ঝুলিয়ে রাখলে, আমি কিন্তু সেটা করছি না। শোনো তবে। 45 বছরের পারিবারিক ইতিহাস সংক্ষেপে জানিয়ে দেন তিনি। পাকিস্তান হওয়ার পর মাজিদপুর থেকে স্ত্রী আর বড় ছেলেকে নিয়ে ঢাকায় চলে আসেন তিনি। শুরু করেন কাপড়ের ব্যবসা আর ছাপাখানা। সঙ্গে সঙ্গে ভাগ্য ফিরে যায়। টাকা আসতে থাকে স্রোতের মতো। সেই টাকার বেশিরভাগই নতুন নতুন ব্যবসাতে ঢেলেছেন। তার ফলও পেয়েছেন। টঙ্গীর কাছে এখন তার 2টো গার্মেন্টের ফ্যাক্টরি। ফরেন কোলাবোরেশনে সেখানে জিন্সের ট্রাউজার্স আর শার্ট তৈরি হয়। তার 80% এক্সপোর্ট করেন অস্ট্রেলিয়া আর মিডল ইস্টে। 6খানা ট্রেডেল মেশিন দিয়ে ছাপাখানা আরম্ভ হয়েছিল। সেই জায়গায় এখন 12খানা 5 কালারের অফসেট মেশিন, ডিটিপি 22খানা। মাজিদপুরে থাকবার সময় একটি মাত্র ছেলে হয়েছিল। ঢাকায় আসবার পর আরও 2টি ছেলে হয় এবং 2 মেয়ের জন্ম। সবাই উচ্চশিক্ষিত। মরোয়ার মেজ ছেলে গার্মেন্টের ফ্যাক্টরি দেখে। আলতাফ এবং ছোট ছেলে দেখে ছাপাখানা। 2 মেয়ের একজন আর্কিটেক্ট, অন্যজন ডাক্তার। তাদেরও ভালো বিয়ে হয়েছে। ধানমন্ডিতে 2খানা বাড়ি করেছেন আলতাফ। গাড়ি আছে 4-5টা। জীবনে যা যা কাম্য সবই পেয়েছেন। তার কোনো আক্ষেপ নেই। সব শুনে খুব আন্তরিক গলায় মণিমোহন বললেন, বাহ বাহ, এ তো বিরাট সাকসেস স্টোরি। শুনে খুব আনন্দ হলো। একটু থেমে বললেন, সন্ধে আসছো তো? আসছো কিন্তু?
আমারই গিয়ে তোমাকে হোটেল থেকে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু বিকেলে। তাকে থামিয়ে দিয়ে আলতাফ বললেন, এ নিয়ে ভেবো না, টালিগঞ্জ আমার মোটামুটি চেনা, ঠিক সময় চলে যাব। মণিমোহনের সঙ্গে কথা বলবার পর আলতাফ স্নান খাওয়া সেরে শুয়ে পড়েন। দুপুরের দিকে ঘণ্টাখানেক ঘুমোনো তার বরাবরের অভ্যেস। স্বল্পক্ষণের এই দিবা নিদ্রায় শরীরটা বেশ ঝরঝরে থাকে। ভাবলেন, অম্বিকার ঠিকানার ফোন নাম্বার তো পাওয়াই গেছে। অম্বিকা যদি যোগাযোগ নাও করে, তিনি বিকেলের দিকে ফোন করবেন। কিন্তু ঘুমোনো আর হলো না। দুই চোখ যখন জুড়ে আসছে, সেই সময় ফোন বেজে ওঠে। সেটা তুলে কানে লাগাতে অচেনা কণ্ঠস্বর শোনা যায়। আলতাফ হোসেনের সঙ্গে কথা বলতে চাই। কলকাতায় আসবার পর ঢাকায় স্ত্রী এবং ছেলে মেয়েদের আলতাফ জানিয়ে দিয়েছেন এখানে কোথায় উঠেছেন। তারা রোজ সন্ধ্যের পরে ফোন করেন। তিনি আন্দাজ করলেন এটা হয়তো অম্বিকার গলা। মণিমোহনের সঙ্গে ঘণ্টা দেড়েক আগে কথা হয়েছিল। এই শহরে অম্বিকা ছাড়া আর কে তাকে ফোন করতে পারে? আলতাফ বললেন, আমি আলতাফ, তুমি নিশ্চয়ই অম্বিকা। ওধার থেকে এবারে শোনা যায়, বুঝলে কি করে? অম্বিকার গলায় বিস্ময় মাখানো। 75-76 বছর বয়স হলো, এটুকু অনুমান শক্তি কি এতদিনে আমার হয়নি? হ্যাঁ, তা বটে, তা বটে। এবারে দুই বন্ধু 45 বছর আগে মাজিদপুরের সেই স্বপ্নময় দিনগুলিতে ফিরে যান। পুরনো স্মৃতির ভিতরে কিছুক্ষণ মগ্ন হয়ে থাকবার পরে এখন কে কি করছেন, ছেলে মেয়ে কটি ইত্যাদি খবর খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেন। দেশভাগের পর সব দিক থেকে পরস্পরের চমকপ্রদ ধারাবাহিক সাফল্যের ইতিহাস শুনে দুজনেই মুগ্ধ এবং খুশি। অবশ্য অম্বিকার কথা মণিমোহনের কাছে আগেই জেনেছেন আলতাফ। এক সময় অম্বিকা বললেন, সন্ধেবেলা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, চলে আসবে কিন্তু। রাত্রিরে একসঙ্গে ডিনার খাবো। আমার ছেলেরা, ছেলের বউ, আমার স্ত্রী, তুমি আর আমি সবাই মিলে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। আলতাফ বললেন, আজ তো যেতে পারবো না ভাই। কেন? মণিমোহন খেতে বলেছে, তার ওখানে যেতে হবে। মণিমোহনের সঙ্গে দেখা হয়েছে নাকি? না না, খবরের কাগজে আমার চিঠি দেখে কিছুক্ষণ আগে ফোন করেছিল। ও আচ্ছা। একটু চুপচাপ। তারপর আলতাফ হোসেন জিজ্ঞেস করেন, আচ্ছা মণি এখন কি করছে? অম্বিকা পাল্টা প্রশ্ন করেন, হ্যাঁ কেন, তোমার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিছু বলেনি? না, ওর বাড়িতে গেলে নাকি সব জানতে পারবো। অম্বিকা উত্তর দিলেন না। আলতাফ হোসেন এবার বললেন, দেশের জন্য ওর যা স্যাক্রিফাইস, তাতে ওর মন্ত্রী টন্ত্রী হওয়া উচিত। তোমাদের এখানে পার্লামেন্টের মেম্বারদের সংক্ষেপে যেন কি বলা হয়? অম্বিকা বললেন, এমপি। হ্যাঁ, এমপি, সেই রকমই শুনেছিলাম, মনে পড়ছিল না। মনি মিনিস্টার না হোক, এমপি হওয়াতে তো কোনো বাধা ছিল না। ও কি হতে পারতো আর কি হয়েছে, সে সম্বন্ধে আমি কিছুই বলবো না। তবে মনির মতো বিষয় বুদ্ধিহীন মানুষ জীবনে আর দুটি দেখলাম না। ওর স্বভাবে অ্যাডজাস্টমেন্ট বলে কোনো শব্দ নেই। আলতাফ আর কোনো প্রশ্ন করলেন না। ঘণ্টা চারেক পরে টালিগঞ্জ ট্রামডিপোর কাছে নবীন হালদার রোডে মণিমোহনদের পুরনো শ্যাওলা ধরা নোনা লাগা একতলা বাড়িটার সামনে ট্যাক্সি এসে দাঁড়ালো। আলতাফ যখন নামলেন, কলকাতার উপরে নভেম্বরের সন্ধে নেমে গেছে। মণিমোহন তার জন্য অপেক্ষা করছিলেন। ট্যাক্সির আওয়াজ শুনেই বাইরে বেরিয়ে আসেন। 45 বছর আগের যুবক মণিমোহন আর যুবক আলতাফ হোসেনের চেহারা এতদিনে আগাগোড়া বদলে গেছে। এখানে এই সময় আসবার কথা না জানা থাকলে কেউই কাউকে চিনতে পারতেন না। পরস্পরের দিকে কিছুক্ষণ দুজনে তাকিয়ে থাকেন। আলতাফের স্বাস্থ্য এই বয়সেও যথেষ্ট ভালো, কিন্তু মণিমোহনের শরীর একেবারেই ভেঙে গেছে। রোগাকৃশ ভগ্নস্বাস্থ্য মণিমোহনকে লক্ষ্য করতে করতে খুব মন খারাপ হয়ে যায় আলতাফের। একসময় মণিমোহন বলেন, আলতাফ। আলতাফ হোসেন আস্তে আস্তে মাথা নাড়েন। হ্যাঁ হ্যাঁ, এসো।
এসো। আলতাপের একখানা হাত ধরে বাড়ির ভেতর নিয়ে যেতে যেতে মণিমোহন বলেন, কতদিন পর তোমাকে দেখলাম, ভাবতেই পারিনি তুমি আমাদেরকে মনে রাখবে। আলতাপ বলেন, কি যে বলো, জীবনের অনেকগুলো বছর একসঙ্গে কাটিয়েছি। এখন না হয় আমরা দুই দেশের নাগরিক, তাই বলে বন্ধুত্বটা ভুলে যাব? কিন্তু কি? কিন্তু একই চেহারা হয়েছে তোমার। মণিমোহন সামান্য হাসেন, উত্তর দেন না। রাস্তার উপর সদর দরজা। ভিতরে ভিতরে ঢুকলে প্রথমে ইট বিছানো খানিকটা ফাঁকা উঠোন, তার বাঁ ধারে কলতলা, স্নানের জায়গা, রান্নাঘর। সামনের দিকে পরপর তিনখানা বেডরুম, একটা টালির চালের টানা বারান্দা, সেগুলো সামনে দিয়ে চলে গেছে। বাড়িতে ঢুকে মণিমোহন গলার স্বর একটু উঁচুতে তুলে ডাকতে থাকেন, সোনা, সোনা, এই সোনা, তোর আলতাপ কাকু এসে গেছে। সবগুলো বেডরুমে এবং রান্নাঘরে আলো জ্বলছিল। একটি 27-28 বছরের ভারী সুশ্রী মেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। আলতাপকে প্রণাম করে মণিমোহনকে বলে, বাবা, তুমি কাকুকে তোমার ঘরে নিয়ে যাও। যান কাকু, আমি আসছি। আলতাপ বাড়িতে ঢুকেই লক্ষ্য করেছেন, বাইরের মতোই ভিতরটাও জরাজীর্ণ। দেওয়াল থেকে পলেস্তারা খসে গেছে, বেশ কটা জানলার পাল্লা ভাঙা, দরজাগুলো পুরোপুরি আস্ত নেই। অদৃশ্য ঘুণপোকারা তাদের আয়ু শেষ করে এনেছে। আরেকটা ব্যাপার তার মনে হয়, বাড়িটা বড় বেশি নিঝুম। মণিমোহন এবং সোনা ছাড়া আর কারুকেই দেখা যাচ্ছে না। তবে কি মণিমোহনের সন্তান এই একটি? তাই যদি হয়, শ্রী মমতা কোথায়? তিনি কি বেঁচে নেই? এতদিন বাদে আলতাপ দেখা করতে এসেছেন, বেঁচে থাকলে হইচই করে নিশ্চয়ই ছুটে আসছেন। কিন্তু না তো। ভাবনাটা সম্পূর্ণ হলো না। তার আগেই মণিমোহন তাকে দক্ষিণ দিকের শেষ ঘরখানায় নিয়ে আসেন। একধারে একটা তক্তপোষে যে বিছানাটা রয়েছে, তার উপরে ধপধপে চাদর টান টান করে পাতা। আরেক ধারে দুটো পুরনো কাচের আলমারিতে প্রচুর বই। ঘরের মাঝখানে গদিওয়ালা 4টে বেতের চেয়ার আর কাঠের একটা সেন্টার টেবিল। চেয়ারের গদিগুলো রোয়ার আর সেন্টার টেবিলের উপরকার ফর্সা টেবিল ক্লথ দেখে মনে হলো আজই সেগুলোকে পাল্টানো হয়েছে। বিছানা চাদরটাও তাই। আলতাপ আসবেন বলেই হয়তো যতটা সম্ভব পিটপাট করে রাখবার ব্যবস্থা হয়েছে। মণিমোহন বললেন, বসো ভাই, বসো। দুজনে মুখোমুখি বসে পড়েন। আলতাপ বেশ দ্বিধান্বিতভাবে বললেন, তুমি আর সোনা ছাড়া বাড়িতে কি আর কেউ নেই? মণিমোহন বলেন, বড় ছেলে আছে, তবে না থাকার মধ্যেই। কেন? অত তাড়া কিসের? আছো তো কিছুক্ষণ, সব জেনে যাবে। মমতাকে তো দেখছি না। এবারে বিষণ্ণ হাসেন মণিমোহন। না, তুমি আগের মতোই আছো দেখছি, ধৈর্য বড়ই কম। একটু থেমে বলেন, মমতার ক্যান্সার, 4 মাস হাসপাতালে পড়ে রয়েছে, আসছে মাসে অপারেশন হবে। আদৌ বাড়ি ফিরবে কিনা কে জানে। আলতাপ চমকে ওঠেন, বলো কি? মণিমোহন বলেন, এতেই ঘাবড়ে গেলে? আমার পারিবারিক ইতিহাসটা সবটা শুনলে কি করবে জানি না। না শোনাই ভালো আলতাপ। 2-4 দিনের জন্য কলকাতায় এসেছ, মন ভারাক্রান্ত করে কি লাভ? তার চেয়ে অন্য গল্প করা যাক। যুদ্ধ স্বরে আলতাপ বলেন, না না, তুমি বলো, আমি শুনবো। এই সময় সোনা চা বিস্কুট আর ডালমুট নিয়ে আসে। বলে, কাকা, বেশ ঠান্ডা পড়েছে, একটু চা খান। 8 ঘন্টার ভিতরেই আমার রান্না হয়ে যাবে। রাতের খাওয়া কটায় খান? আলতাপ বুঝতে পারছিলেন মমতা অসুস্থ হওয়ার পরে এই বাড়ির যাবতীয় দায়িত্ব এখন সোনার। তুলনামূলকভাবে নিজের মেয়েদের কথা মনে পড়ে যায়। লেখাপড়া ছাড়া
সংসারের একটা কাজও তাদের করতে হয়নি। তারপর তো বিয়েই হয়ে গেল। 2 মেয়েরই শ্বশুরদের অঢেল টাকা, তাছাড়া তাদের নিজের প্রফেশনেও প্রচুর আয়। কাজেই সংসারের একটি কুটো তাদের নাড়তে হয় না। মণিমোহনের এই মধুর স্বভাবের মেয়েটির জীবনও তো তেমনই মসৃণ এবং সুখকর হতে পারত। আলতাফ বিষণ্ণ একটু হাসেন, বলেন, আমার জন্যে তোমার খুব কষ্ট হলো তো? সোনার মুখে স্নিগ্ধ হাসি ফোটে, বলে, রান্নার কথা বলছেন? হ্যাঁ, মানে বারে আমাদের জন্য রাঁধতে হয় না? কি কাকা, বললেন না তো কখন খাবেন? তুমি যখন দেবে তখনই খাবো। আচ্ছা বেশ। সোনা চলে যায়। মণিমোহন এবারে এভাবে শুরু করেন, দেশভাগের পরে বাজিতপুরের বাড়ি এবং চাষের জমি বিক্রি করে যে কটা টাকা পেয়েছিলাম তাই দিয়ে টালিগঞ্জের এই বাড়িটা কিনেছি। দেশের জন্যে জেল খাটবার কারণে অনেক সুযোগ সুবিধা পাওয়া যেত, যেমন স্বাধীনতা সংগ্রামীদের মাসোহারা, পরবর্তীকালে তাম্রপত্র ইত্যাদি। কিন্তু দেশ সেবার নগদ মূল্য তিনি নিতে চাননি। একটু চেষ্টা চরিত্র করলে সে আমলে ইলেকশনে দাঁড়িয়ে এমএলএও হওয়া যেত। কিন্তু স্বাধীনতার পরের রাজনীতির চেহারা দেখে তিনি চমকে গিয়েছিলেন। ব্রিটিশ আমলে যেসব মানুষ দেশের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন, জেলখানার অন্ধকারে কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর, অকাতরে সহ্য করেছেন কলোনিয়াল মাস্টারদের যাবতীয় বর্বর নির্যাতন, তাদের সরিয়ে দিয়ে এগিয়ে এলো ধূর্ত ধুরন্ধরের একটা দল। দেশের জন্য একটা দিনও এরা জেল খাটেনি, ত্যাগ করেনি এক কানা করিও। এদের একমাত্র লক্ষ্য স্বাধীন ভারতের ক্ষমতা দখল আর অর্থ। মণিমোহন বুঝতে পেরেছিলেন এই পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পেট্রিয়টদের সঙ্গে তার পক্ষে মানিয়ে চলা অসম্ভব। তাই তিনি ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু যেটা সবচেয়ে বিস্ময়কর এবং বেদনাদায়ক তা হলো তার মতো অনেক স্বাধীনতা সংগ্রামী এইসব চতুর, ক্ষমতা লিপ্সু নতুন দেশসেবকদের সঙ্গে অ্যাডজাস্ট করে কাজ গুছিয়ে নিয়েছেন। পুরনো যারা তখনও ক্ষমতায় ছিলেন তাদের একজন অবশ্য মণিমোহনকে একটা চাকরি জোগাড় করে দিয়েছিলেন, কিন্তু সেখানেও তিনি 4 বছরের বেশি টিকতে পারেননি। কেননা তার সেই অফিসটাই ছিল রমরমা ঘুষের কারবার। প্রতিবাদ জানিয়ে চাকরিটা ছেড়ে দেন। এরপর আরও 2-4 জায়গায় কাজ করেছেন, সর্বত্র একই হাল। সাহসী আপসীন এই মানুষটি কোথাও নিজেকে মানাতে পারেননি। পরাধীন ভারতের জেলখানায় বসে বসে মণিমোহনের মতো মানুষেরা একদা স্বপ্ন দেখতেন স্বাধীনতার পরে এ দেশের নাগরিকেরা হবে সৎ, নির্লোভ, পরিচ্ছন্ন। ভারতবর্ষের এমন একটা উজ্জ্বল ভাবমূর্তি গড়ে উঠবে যা সারা পৃথিবীকে অবাক করে দেবে। কিন্তু সব দেখে শুনে হতাশ বিপর্যস্ত মণিমোহন নিজেকে একেবারে গুটিয়ে নিলেন। তবে কিছু তো একটা করতে হবে। শেষ পর্যন্ত ছেলে মেয়ে পড়াতে শুরু করলেন। দুবেলা দুব্যাচ ছাত্রছাত্রী বাড়িতে এসে পড়ে যায়। এটাই কয়েক বছর ধরে তার জীবিকা। মমতা অবশ্য সরকারি চাকরি পেয়েছিলেন একটা, এমন একটা ডিপার্টমেন্টে যেখানে ঘুষের সুযোগ নেই। নইলে মণিমোহনের যোগ্য স্ত্রী হিসেবে কাজটা ছেড়ে দিতে হতো। বছর 5 আগে রিটায়ার করেছেন মমতা। তার পেনশনের টাকাটা এই সংসারের একটা বড় ভরসা। মণিমোহনদের 3 ছেলে মেয়ে, 2 ছেলের পর একমাত্র মেয়ে সোনা। বড় ছেলে প্রণব লেখাপড়ায় ছিল অসাধারণ। স্কুল ফাইনাল আর হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিল সে। কিন্তু বিএসসি পড়তে পড়তে 70 দশকের উত্তাল রাজনীতিতে জড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে মুখোমুখি লড়াই করতে গিয়ে 2 পায়ে গুলি লেগেছিল। কয়েক মাস হাসপাতালে কাটাবার পর পা দুটো খুইয়ে কিছুদিনের জন্য জেল খাটে। তারপর বাড়িতে এসেছে। তার নড়াচড়ার উপায় নেই। ছোট ছেলে রাজীব ছাত্র হিসেবে মোটামুটি ভালোই, তবে খুবই স্বার্থপর, কেরিয়ারিস্ট।
অ্যাপ্লাইড ফিজিক্সে এমএসসি করবার পরে একটা স্কলারশিপ জোগাড় করে কানাডায় চলে গেল। সেখানে ডক্টরেট করে ইউনিভার্সিটিতে পড়ায়। সহকর্মী ব্রাজিলের একটি মেয়েকে বিয়ে করে ওখানকার ন্যাশনালিটি নিয়েছে। দেশে আর ফেরবার সম্ভাবনা নেই। বাড়ির সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে না। সোনা সব্বার ছোট। সে বছর 4 আগে মডার্ন হিস্ট্রিতে এমএ করেছে। রেজাল্ট মোটামুটি খারাপ নয়, হাই সেকেন্ড ক্লাস। মাঝে মাঝে অন্যের লিভ ভ্যাকান্সিতে নানা কলেজে পড়াচ্ছে, কিন্তু পার্মানেন্ট চাকরি এখনো হয়নি। কবে হবে এবং আদৌ হবে কিনা কে জানে। মমতার ক্যান্সার হওয়ার পর পুরো সংসারটাই এখন ওর কাঁধে। শুনতে শুনতে কষ্টও হচ্ছিল, আবার একই সঙ্গে এই স্বার্থহীন আদ্যপান্ত সৎ আদর্শবাদী বন্ধুটির প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছিল আলতাফের। মণিমোহন বললেন, সবচেয়ে বড় সমস্যা কি জানো ভাই? মেয়েটা 28-এ পা দিল, মেয়েটার 28 বছর বয়স হলো, কিন্তু বিয়ে দিতে পারছি না। আলতাফ বেশ অবাক হয়েই জিজ্ঞেস করেন, সোনা এত শিক্ষিত, এত সুন্দর, বিয়েটা আটকাচ্ছে কিসে? টাকার জন্যে, বিমর্ষ সুরে বলেন মণিমোহন। ভালো ঘরে বিয়ে দিতে হলে যা খরচ করতে হবে সে সামর্থ্য আমার নেই। বিস্ময় বাড়ছিলই আলতাফের। তিনি বললেন, কি বলছো মণি? দেশের জন্য তুমি এত স্যাক্রিফাইস করেছ, তোমার মেয়েকে তো মাথায় করে নিয়ে যাওয়া উচিত। মণিমোহন উত্তর দেন না, ম্লান একটু হাসেন। আলতাফ ভাবছিলেন, মণিমোহনের যথেষ্ট বয়স হয়েছে, মমতা ক্যান্সারে শয্যাশায়ী। রাজনীতি করতে গিয়ে 2 পাই খোয়া গেছে প্রণবের। ছোট ছেলের সঙ্গেও কোনো সম্পর্ক নেই। সবই ঠিক, তাই বলে 28 বছরের একটা মেয়ে বাপের সংসার আগলে পড়ে থাকবে? তা তো হতে পারে না। লাবণ্য থাকতে থাকতে সোনার বিয়েটা হওয়া দরকার। তিনি একজন সফল অর্থবান মানুষ, সহৃদয়। একটা কেন, 10টা মেয়ের বিয়ে তিনি দিতে পারেন। প্রায় বলতেই যাচ্ছিলেন, তুমি সোনার বিয়ে ঠিক করো, টাকার চিন্তা আমার। কিন্তু বলতে গিয়েও থমকে যান। যে মানুষ তাম্রপত্র নেননি, স্বাধীনতা সংগ্রামীদের পেনশন ফিরিয়ে দিয়েছেন, দুর্নীতির জন্য একের পর এক চাকরি ছেড়েছেন, তিনি কি অন্যের সাহায্য বা অনুগ্রহ নেবেন? শেষ পর্যন্ত কথাটা বলা হয় না আলতাফের। খাওয়া দাওয়ার পর, আবার আসব এবং তোমাদের সঙ্গে হাসপাতালে মমতাকে দেখতে যাব ইত্যাদি বলে অনেক রাতে হোটেলে ফিরে গেলেন। মণিমোহনদের জন্যে মনটা বিষণ্ণ হয়ে রইল। একজন নিঃস্বার্থ স্বাধীনতা সংগ্রামীর এই পরিণতি তিনি ভাবতে পারেননি। পরদিন সন্ধেবেলায় অম্বিকা দামি ফরেন লিমুজিন পাঠিয়ে আলতাফকে নিউ আলিপুরের নিজেদের বাড়িতে নিয়ে গেলেন। দেশভাগের পর ঢাকার নিউ রেসের মতোই অম্বিকাদের বাড়ি। চোখ ধাঁধানো স্থাপত্য, সামনে সবুজ কার্পেটের মতো ঘাসের লন, ফুলের বাগান, দেশি এবং বিদেশি মিলিয়ে 6-7টা গাড়ি। অম্বিকা দোতলার বিরাট ব্যালকনিতে বসে অপেক্ষা করছিলেন। আলতাফ লিমুজিন থেকে নামতেই নিচে নেমে এলেন, মাল্যবন্ধুকে 2 হাতে জড়িয়ে ধরে উপরের বিশাল ড্রয়িং রুমে নিয়ে যেতে যেতে ডাকাডাকি করে সবাইকে সেখানে আসতে বললেন। কিছুক্ষণ পর দেখা গেল আলতাফকে ঘিরে জমজমাট আড্ডা বসে গেছে। অম্বিকা তো আছেনই, তার স্ত্রী নিরুপমা, 2 পুত্রবধূ সুজাতা আর বিপাশা, 3 ছেলে সন্দীপ, দীপক আর রাজেশ তাকে ঘিরে বসেছে। ছেলে আর ছেলের বউদের প্রথমে বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিলেন অম্বিকা। ছেলে এবং পুত্রবধূরা সবাই খুব কৃতী, তবে ছোট ছেলে রাজেশের এখনও বিয়ে হয়নি। 2 পুত্রবধূই দারুণ সুন্দরী, স্মার্ট, হাসি খুশি এবং উচ্চশিক্ষিতা। তাদের ব্যবহারও চমৎকার। নানা কথার ফাঁকে ফাঁকে উর্দি পরা 2 বিয়ারা চা, কফি, কাজু বাদাম, কাবাব আর ফিশ ফিঙ্গার দিয়ে যেতে লাগলো। পুরনো দিনের স্মৃতিচারণ তো চলছিলই, সেই সঙ্গে এখনকার কলকাতার ঢাকার নানান গল্প হচ্ছিল।
সুজাতার বিপাশা মাঝে মাঝেই বলছিল, কাকা আপনাদের বাড়ি সবাইকে নিয়ে আসবেন একবার। আলতাপ বলছিলেন, নিশ্চয়ই, তোমরাও একবার ঢাকায় এসো। যাব। কথাবার্তা চলছিল ঠিকই, কিন্তু বারবার আলতাপের চোখ চলে যাচ্ছিল রাজেশের দিকে। অম্বিকার এই ছোট ছেলেটি সত্যি সুপুরুষ। 6 ফিটের মতো হাইট, লম্বাটে মুখ, ধারালো নাক, উজ্জ্বল চোখ, ঘন ভুরু, দৃঢ় চিবুক, সব মিলিয়ে দারুণ বুদ্ধিদীপ্ত চেহারা। রাজেশকে দেখতে দেখতে মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন আলতাপ। ড্রয়িং রুমের আড্ডা ভাঙল রাত 10টায়। তারপর দোতলারই আর এক প্রান্তে প্রকাণ্ড ডাইনিং হলে ডিনার শুরু হলো। বাড়ির সবাই আলতাপের সঙ্গে খেতে বসে গেল। অম্বিকা স্ত্রী নিরুপমার ইঙ্গিতে 2 বেয়ারা নিখুঁত যন্ত্রের দক্ষতায় খাবার সার্ভ করতে লাগলো। ড্রয়িং রুমের আড্ডার মতো হাসিতে, গল্পে এবং টুকরো টুকরো মজার কথায় ডিনার জমে উঠল। এখানেও কি এক স্বয়ংক্রিয় নিয়মে আলতাপের চোখ মাঝে মাঝে রাজেশের মুখে আটকে যাচ্ছিল। একসময় ডিনার শেষ হলো। তারপর আর বসলেন না আলতাপ। অনেক রাত হয়ে গেছে, এখনই হোটেলে ফিরে শুয়ে পড়া দরকার। তিনি খুবই নিয়মানুবর্তী এবং শৃঙ্খলা পরায়ণ। কোনো কারণে বেশি রাত পর্যন্ত জেগে থাকেন না, তাতে শরীর খারাপ হয়। আলতাপ অম্বিকাকে বললেন, এবার আমি যাব, কিন্তু। অম্বিকা উৎসুক চোখে বন্ধুর দিকে তাকান। কি? তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। বেশ, বলো না। এখন না, কাল তুমি একবার আমার হোটেলে আসতে পারবে? কখন? আমার তো এখানে কোনো কাজকর্ম নেই, সব সময় ফ্রি। তোমার কখন সময় হবে? একটু ভেবে অম্বিকা বললেন, ধরো সকালের দিকে 9টা নাগাদ। ফ্যাক্টরিতে যাবার আগে তোমার হোটেল হয়ে আসবো। আলতাপ বললেন, হ্যাঁ চলে এসো। পরদিন ঠিক 9টাতেই অম্বিকা এলেন। এলোমেলো কিছুক্ষণ কথাবার্তার পরে আলতাপ বললেন, এবারে কাজের কথাটা শুরু করা যাক। অম্বিকা হেসে ফেলে বললেন, আমি প্রস্তুত। বলছিলাম কি, পরশু আমি মনির বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ সে তো জানি। একটু চুপ করে থেকে আলতাপ বললেন, ওদের সম্বন্ধে সব খবর নিশ্চয়ই তোমার জানা আছে। আস্তে আস্তে মাথা নাড়েন অম্বিকা। আলতাপ বলেন, বন্ধু হিসেবে ওর ব্যাপারে তোমার কিছু করা উচিত। অম্বিকা বলেন, এই কথাটা আমি বহুবার ভেবেছি, কিন্তু তুমি তো ওর ছেলেবেলার বন্ধু, ওকে তো ভালো করেই চেনো, কারোর সাহায্যও নেবে না। না না, আমি আর্থিক সাহায্যের কথা বলছি না। তাহলে? উত্তর না দিয়ে সোজা অম্বিকার চোখের দিকে তাকান আলতাপ। তারপর বন্ধুর একটা হাত ধরে বলেন, আমার একটা কথা রাখবে? ভেতরে ভেতরে একটু থমকে যান অম্বিকা। ধীরে ধীরে বলেন, আগে শুনি, তারপর তো রাখবার কথা। মনির মেয়েটি চমৎকার, মডার্ন হিস্ট্রিতে এমএ, দেখতে ভালো। তোমার ছোট ছেলের সঙ্গে চমৎকার মানাবে। আমার ইচ্ছে ওদের বিয়ে হোক। অম্বিকার মুখ গম্ভীর হয়ে যায়। আবেগহীন ভারী গলায় বলেন, তা হয় না আলতাপ। এই জবাবটা যেন প্রত্যাশিত ছিল না। আলতাপ চকিত হয়ে বলেন, কেন? মনির আর আমার ফ্যামিলি স্ট্যাটাস এক নয়, এ বিয়ে সুখের হবে না। কি বলছো তুমি? মনি দেশের জন্য কত স্যাক্রিফাইস করেছে, লোকে তাকে সম্মান করে। টাকা না থাকলেও মর্যাদা তো আছে। মনি ঝোঁকের মাথায় কবে কি করেছিল সেসব কেউ মনে রাখেনি। স্বাধীনতা সংগ্রামের সেন্টিমেন্ট আর ইতিহাস, সেসব নিয়ে আজকাল কেউ আর মাথা ঘামায় না। আস্তে আস্তে হাত ছাড়িয়ে নিতে নিতে অম্বিকা বলেন, আমাকে জোর করো না ভাই, তুমি বিদেশি, 2-4 দিনের জন্য ইন্ডিয়ায় এসেছ, গল্প করো, আড্ডা মারো, এসবের মধ্যে থেকো না। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকেন আলতাপ।
তারপর রুদ্ধ গলায় বলেন, আমি আমি বিদেশি? আরে তাই তো, চোখের মাথায় সীমা পার হয়ে গিয়েছিলাম। ঠিক বুঝতে পারিনি কত দূর এগুনো উচিত। অম্বিকা উত্তর দেন না। হঠাৎ ব্যস্তভাবে উঠে দাঁড়িয়ে বলেন, ফ্যাক্টরিতে যেতে হবে। আচ্ছা চলি।